রুমা সরকারি কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রী। পরিবার থেকে তার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু তার একটাই কথা, আগে অনার্স কমপ্লিট করতে চাই, তারপর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করবে। একদিন সকালে নাস্তা করার পর রুমার মা, আজ কি কলেজে যাবি? রুমা: হ্যাঁ মা, গুরুত্বপূর্ণ ক্লাস আছে। কেন, কিছু লাগবে? রুমার মা: কখন আসবি? রুমা: দুপুরবেলা চলে আসবো। রুমার মা: ও ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। রুমা: কেন মা, কোথাও যাবেন নাকি? কই, আগে তো কিছু বলেননি। রুমার মা: না, বিকেল বেলা তোকে দেখতে আসবে। রুমা: মা, আমি তো আপনাদের বলেই দিচ্ছি, আমি অনার্স শেষ করার আগে বিয়ে করতে ইচ্ছুক নই। তাহলে এগুলো কেন? নাকি আমাকে তোমাদের বোঝা মনে হচ্ছে, তাই তাড়াতাড়ি বিদায় করতে চাচ্ছেন? রুমার মা: দূর পাগল মেয়ে, তুই আমাদের বোঝা হবি কেন? বাড়িতে প্রাপ্ত বয়স্ক মেয়ে থাকলে তার বিয়ের প্রস্তাব আসবেই, এটা স্বাভাবিক। যাই হোক, দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় নাকি? তাড়াতাড়ি কলেজ থেকে চলে আসিস। রুমা: দূর মা, এগুলো একেবারে ভালো লাগে না। তাদের সামনে সেজে গুজে যাব, তারপর একগাদা প্রশ্ন করবে, এটা পারো কিনা, সেটা পারো কিনা। খুব বিরক্তিকর। আমি পারবো না, আপনি নিষেধ করে দিন। রুমার মা: আমাদের সমাজ চাই এমন মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, এখন তোকে এভাবে সাজগোজ করে তাদের সামনে সর্বোচ্চ সুন্দর হয়ে উপস্থাপন করতে হবে এবং তাদের করা সব প্রশ্নের পারফেক্ট উত্তর দিতে হবে। যাই হোক, তাড়াতাড়ি চলে আসিস। আমি যাই, রান্না বসাতে হবে। তারপরে রুমার মা রান্নাঘরে চলে যায়, আর রুমা মন খারাপ করে কলেজে চলে যায়। দুপুরবেলা রুমা কলেজ থেকে ফিরে গোসল করে ভাত খেয়ে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর তার মা একটা শাড়ি ও কিছু গয়না নিয়ে রুমার রুমে আসে। রুমার মা: 4টার দিকে তারা আসবে, এখন একটু বিশ্রাম নে, তারপর আস্তে আস্তে এগুলো পরে নিস, আর শাড়ির কুচি করতে না পারলে আমায় ডাক দিস। রুমা কিছু না বলে চুপ করে থাকে। তারপর রুমার মা চলে যায়। 4টার দিকে ছেলের পক্ষে লোক চলে আসে। রুমার মা এসে দেখে রুমা এগুলো কিচ্ছু করেনি, এমনই মন খারাপ করে বসে আছে। রুমার মা: কিরে, এখনো এগুলো করিসনি? ছেলের পক্ষ তো চলে আসলো। রুমা: মা, এগুলো আমি পড়তে পারবো না, নর্মালি ড্রেসেই তাদের সামনে যাব, পছন্দ হইলে হইবে, না হইলে নাই। তাছাড়া আমি এখন বিয়ে করব না। কিছুটা উত্তেজিত হয়ে মেয়ের এমন উত্তেজিত উত্তরে রুমার মা আর রুমাকে জোর করেনি। রুমা: আচ্ছা ঠিক আছে, মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নে, এই ড্রেসেই তাদের সামনে যাবি। রুমা অনিচ্ছা সত্ত্বেও বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পর রুমার মা এসে রুমার মা: এই নে, নাস্তাগুলো নিয়ে যা, আর ঢুকতেই অবশ্যই সালাম দিবি। রুমা কিচ্ছু না বলে ওনা ঠিক করে মাথায় ঘোমটা দিয়ে সামনের রুমে চলে যায়। সামনের রুমে প্রবেশ করতেই সালাম দেয়। সালাম দিয়ে রুমের দিকে তাকিয়ে দেখে 5 জন পুরুষ, 3 জন নারী আসলো তাকে দেখতে। রুমার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। একটা মেয়ে দেখতে এত মানুষ আশা লাগে, ছেলে একা আসলেই তো হয়। তারপর টেবিলের উপর নাস্তা রেখে দাঁড়িয়ে থাকে। তারপর ছেলের মা রুমাকে ডেকে তার পাশে বসায়। একে একে সবাই নাস্তা করে আর বিভিন্ন প্রশ্ন করে। অনিচ্ছা সত্ত্বেও রুমা বাবা মায়ের দিকে তাকিয়ে হাসি মুখে প্রশ্নগুলোর উত্তর দেয়। এক পর্যায়ে ছেলে জানতে চাইল রুমার আর পড়ার ইচ্ছে আছে কিনা। রুমা: আমি অনার্স শেষ করতে চাই, তাই এই মুহূর্তে বিয়ে করার ইচ্ছে নাই। মুখ ফুসকে কথাটি বের হয়ে যায়। কথাটি বলার পর রুমা নিজেই নিজের জিহ্বা কামড় দেয় এবং উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পর ছেলের বড় ভাই: আচ্ছা, আজ তাহলে আমরা উঠি, ফোনে আপনাদের সাথে পরে যোগাযোগ করব। তারপর ছেলের পক্ষ চলে যায়। ছেলের পক্ষ চলে যাওয়ার পর রুমার বাবা মা রুমাকে অনেক বকাবকি করে। রুমা যতই বলছে যে রুমা ইচ্ছে করে বলতে চায়নি, কিন্তু কোন লাভ হচ্ছে না। রুমার বাবা মা ধরেই নিছেন যে রুমা ইচ্ছে করেই কথাটি বলছে, যাতে পাত্রপক্ষ চলে যায়। বাবা মায়ের কাছে অনেক বকা শুনে রুমা নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে অনেক কান্নাকাটি করে।
প্রায় 10টার দিকে রুমার মা বারবার দরজা নক করার পর রুমা দরজা খুলে। রুমা, তোমাদের বোকা খেয়ে পেট ভরে গেছে, আজ ভাত খাবো না, খেতে ইচ্ছে করছে না। রুমার মা, হারে তোকে ভাত খেতে তো ডাকতে আসেনি, একটা ভালো খবর আছে। রুমা, কি? রুমার মা, ছেলের মা ফোন দিছে। রুমা, আমাকে পছন্দ হয়নি তাই না? গিয়েছি। রুমার মা, হারে দূর, কি সব আবল তাবল বলছিস? ছেলের মা বলছে তাদের তোকে পছন্দ হয়েছে, তাদের বউ হিসেবে তারা তোকে তাদের ঘরে তুলতে চায়, এবং ছেলে বলে দিছে তুই চাইলে সেখান থেকে অনার্সটা কমপ্লিট করতে পারবি, সমস্যা নাই। রুমা, ঠিক আছে, ছেলেকে বলে দিন 2 বছর অপেক্ষা করতে, 2 বছর পর আবার যোগাযোগ করতে। এখন আমি বিয়েতে বসতে পারবো না। প্রত্যেক ফ্যামিলি বলে বিয়ের পর বউকে পড়াবে, কিন্তু আর পরে পড়ায় না। আমি বিয়ে করব না, ব্যাস, শেষ। রুমার মা, তোর সাথে এত বকবক করতে পারবো না। ছেলেটা খুব ভালো, এই নে ছেলের নাম্বার, ফোন দিয়ে কথা বল। ছেলে কি বলে তারপর তোর সিদ্ধান্ত জানাইস। মেয়ের হাতে নাম্বার লিখা কাগজ দিয়ে রুমার মা রুমার রুম থেকে বের হয়ে যায়। রুমার কাগজটি হাতে নিয়ে চিন্তায় পড়ে যায়, ফোন দিবে নাকি দিবে না। অনেকক্ষণ চিন্তা করার পর ভাবল, না, ফোন একবার দিয়ে দেখি, ওনাকে সরাসরি বলেই দিব আমি এখন বিয়ে করতে চাই না। ছেলের সাথে ফোনে কথা বলার পর রুমা ছেলের প্রেমে পড়ে যায়। ছেলে তাকে আশ্বাস দেয় যে তাকে যেভাবেই হোক অনার্সটা শেষ করবে। রুমা এতে খুব খুশি হয়। রুমা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, ঠিক কি কারণে আমাকে আপনাদের পছন্দ হয়? ছেলে, সত্যি কথা বলতে আপনার সত্যতাটা আমাদের খুব ভালো লাগে। রুমা, মানে? ছেলে, এই যে আপনি নর্মাল ড্রেসেই আমাদের সামনে আসলেন, কোন হাবিজাবি সাজগোজ করেন নাই, যা আজকাল বিরল, এই জিনিসটাই আমাদের ভালো লাগে। তাছাড়া আপনার পড়ালেখার আগ্রহ আমার ভালো লাগে। তারপর তারা আরো অনেক বিষয় নিয়ে কথা বলে। কথা বলা শেষ হলে রুমা খাবার খেতে গিয়ে সেখানে জানিয়ে দেয় যে সে এই বিয়েতে রাজি। মেয়ের মুখে এই কথা শুনে রুমার মা ও বাবা খুব খুশি হয়। 2 সপ্তাহ পর খুব জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে হয়। দামি শাড়ি আর গয়নাগাটি পরে রুমা বাসর ঘরে বসে আছে। শাহেদের বোন সুমি রুমাকে এই ঘরে নিয়ে আসে। তারপর রুমাকে এই রুমে রেখে শাহেদের বোন চলে যায়। কিছুক্ষণ পর শাহেদ রুমে প্রবেশ করে। রুমা শাহেদকে সালাম দেয়। শাহেদ সালামের উত্তর দেয়, শাহেদ, এই গরমের ভিতর এইগুলো পরে থাকতে নিশ্চয় তোমার কষ্ট হচ্ছে। আমি বেলকুনিতে অপেক্ষা করছি, তুমি এই ফাঁকে এইগুলো চেঞ্জ করে নাও, তোমাকে নর্মাল ড্রেসেই খুব ভালো লাগে। শাহেদের কথা শুনে রুমার খুব ভালো লাগে। সত্যি এসব গয়নাগাটি দামি শাড়ি পরে থাকতে তার কাছে অস্বস্তি লাগছে। রুমা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দেয়। তারপর শাহেদ বেলকুনিতে চলে গেলে রুমা উঠে এইগুলো চেঞ্জ করে নেয়। তারপর দরজায় টোকা দেয়, যাতে শাহেদ বুঝতে পারে যে সে তার ড্রেস চেঞ্জ করে ফেলছে। শাহেদ রুমে প্রবেশ করে রুমাকে নিয়ে খাটের উপর বসে। তারপর তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলে। কথা বলতে বলতে এক পর্যায়ে শাহেদ রুমাকে জানায় সে এখন সন্তান নিতে চায়। রুমা, দেখুন, আমার পক্ষে এখন সন্তান নেওয়া সম্ভব না। সন্তান নিতে গেলে আমার আর পড়ালেখা হবে না। শাহেদ, আমি তো তোমাকে বলছি, যেভাবেই হোক আমি তোমাকে অনার্স শেষ করা পর্যন্ত পড়াবো, কিন্তু একটা সন্তান আমরা নিয়ে নিই। প্রয়োজনে যদি বেশি সমস্যা হয় তুমি 1 বছর গ্যাপ দিয়ে পরে পরীক্ষা দিও। রুমা, 1 বছর গ্যাপ দিলে আর পড়ালেখা হবে না। পড়ালেখা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, এটা আমি চাই না। আমি এই 2 বছরে সন্তান নিতে ইচ্ছুক না। এক পর্যায়ে রুমার জিদের কাছে শাহেদ রাজি হয় যে তারা এই 2 বছর কোন সন্তান নিবে না। কিন্তু শাহেদ রুমাকে জানিয়ে দেয় জন্ম নিয়ন্ত্রণ কোন পদ্ধতি সে গ্রহণ করতে পারবে না। যা করার রুমাকেই করতে হবে। রুমা সেটাতে সম্মতি জানায়। সকালবেলা, শাহেদ, তো কি সিদ্ধান্ত নিয়েছ? জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে? রুমা, আসলে আমার তো এই সম্পর্কে তেমন ভালো ধারণা নাই।
আচ্ছা, আমি বিবাহিত বান্ধবীদের কাছ থেকে জেনে নিব। এখন আপনি আপাতত কাল রাত্রের জন্য ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে আসেন। সাহেব: আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাহিরে যাচ্ছি, তুমি জেনে নিও। তারপর সাহেব দোকানে চলে যায়। রুমা তার বান্ধবী লিমাকে ফোন: লিমা, কিরে বন্ধু, কি অবস্থা? কাল রাত কেমন কাটলো? রুমা: হুম, ভালো। তোর সাথে জরুরি কথা আছে। তুই আজ তো বউ ভাতে আসতেছিস, তাই না? লিমা: হুম, আসবো দোস্ত। তো কি জরুরি কথা? কোন সমস্যা? রুমা: হুম, আচ্ছা বাড়িতে আয়, তারপর সরাসরি বলবো। লিমা: ঠিক আছে। তারপর রুমা ফোন রেখে দেয়। প্রায় 1 ঘন্টা পর শাহেদ ইমার্জেন্সি পিল নিয়ে বাড়িতে আসে এবং রুমাকে দেয়। রুমা তার সাথে সাথে সেবন করে এবং প্যাকেটটি আলমারিতে লুকিয়ে রাখে। শাহেদ কারো কাছ থেকে কিছু জানলে। রুমা: কোন ব্যাপারে? শাহেদ: এই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যাপারে। রুমা: আমার ক্লাসমেট একটার বিয়ে হয়েছে গত মাসে, আজকে সে আসবে, তার থেকে জেনে নিব। শাহেদ: ঠিক আছে, আমি নিচে যাচ্ছি, কাজ কতদূর এগুলো দেখে আসি। তারপর শাহেদ নিচে চলে যায়। রুমা রুমে বসে এই সম্পর্কে ইন্টারনেটে খোঁজ নেওয়া শুরু করে। শুনে আসতে পারি ভাবি? রুমা: হুম, আসেন, ভিতরে আসেন আপা। সুমি: কি করেন ভাবি? রুমা: কিছু না। কিছু বলবেন? সুমি: কিছুক্ষণ পর তো আপনাদের বাড়ির লোক সহ অন্যান্য মেহমানরা চলে আসবে, তাই আম্মু বলছে আপনাকে সাজিয়ে দিতে। রুমা: গয়নাগাটি, শাড়ি এসব পরে থাকতে কেমন জানি বিরক্ত লাগে। সুমি: কিচ্ছু করার নাই ভাবি, আজকের দিনটা একটু কষ্ট করেন। তারপর সুমি রুমাকে সাজিয়ে নিচে নিয়ে আসে। একে একে মেহমানরা আসতে থাকে আর নতুন বউকে দেখতে থাকে। শাহেদ রেডি হয়ে নিচে আসলে শাহেদকে রুমার সাথে সোফায় বসায়। অনেকে মোবাইলে, ডিজিটাল ক্যামেরা, DSLR এ ছবি তুলে। আস্তে আস্তে অনেক মেহমান চলে আসে। রুমার বাড়ির লোকও চলে আসে। রুমা সুযোগ খুঁজে কিভাবে লিমার সাথে একা কথা বলবে, কিন্তু এত মেহমানের ভিড়ে সেই সুযোগ হয়নি। বিকেলের পর থেকে রুমার কেমন জানি বমি বমি ভাব হয়, মাথাটা জিম জিম করে, পেটে মোচড় দেয়, কেমন জানি অস্বস্তি লাগা শুরু হয়। রুমা ভাবলো হয়তো এত মানুষের ভিড়ে এত গয়নাগাটি, শাড়ি পরে থাকার কারণে এমন লাগছে। বাড়ির মেহমান সবাই চলে যাওয়ার পর তাড়াতাড়ি রুমে এসে এগুলো চেঞ্জ করে ফেলে। নিজেকে কিছুটা হালকা মনে হলেও দুর্বলতা, বমি বমি ভাব এখনো কমেনি। রুমা রুমে এসে আলমারি খুলে ইমার্জেন্সি পিলের প্যাকেটটি হাতে নেয়। A to Z ভিতরের কাগজের দিক নির্দেশনা পড়া শুরু করে। তখন রুমা বুঝতে পারে তার যে এমন অস্বস্তি লাগছে তা ইমার্জেন্সি পিলের পাশ প্রতিক্রিয়ার কারণে। তারপর নিজেকে নিজে সান্ত্বনা দেয়, সন্তান নিতে না চাইলে আমাকে এসব কিছু সহ্য করতে হবে। পরের দিন রুমা আর শাহেদ রুমাদের বাড়ি যায়। লিমার সাথে ফোনে বিস্তারিত কথা বলে। লিমা তাকে NGO স্বাস্থ্যকর্মী আপার ঠিকানা দেয়, সেখানে যোগাযোগ করতে বলে। পরের দিন সকালবেলা রুমা একাই সে স্বাস্থ্যকর্মী আপার সাথে দেখা করতে যায়। মা বাবাকে বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি বললেও শাহেদকে সব বিস্তারিত বলে, তাই শাহেদ বাধা না দিয়ে আরো উৎসাহ দেয়। রুমা স্বাস্থ্যকর্মীর অফিসে যায় এবং তার সাথে দেখা করে এবং তাকে সব কিছু বিস্তারিত বলে। স্বাস্থ্যকর্মী: হুম, আপনার তো সব কিছু শুনলাম, এতে ঘোরানোর কিছু নাই। আপনাকে সাহায্য করার জন্য আমাদের অনেক পদ্ধতি আছে, আমরা এগুলো ফ্রি সার্ভিস দিই, আপনি এত টেনশন করবেন না। তারপর জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি ও সুবিধা সম্পর্কে তারা বিভিন্ন আলোচনা করে। রুমা বারবারের পাশ প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলেও স্বাস্থ্যকর্মী আপা তাই সেই বলে পাশ কাটিয়ে চলে যায়। রুমা চিন্তা করলো স্বল্প মেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পিল যদি সে ব্যবহার করে তাহলে তাকে প্রতিদিন একটা করে পিল ট্যাবলেট পরেই খেতে হবে। এটা খুব কষ্টকর। পড়ালেখা করতে করতে কখন হয়তো পিল না খেয়ে ঘুমিয়ে পড়বে তার হিসেব থাকবে না। পরে আবার ভুলের কারণে কনসিভ হয়ে যেতে পারে।
তাই সে স্বাস্থ্যকর্মী আপার সাথে পরামর্শ করে 3 মাস মেয়াদী ডিপোপ্রোভেরা ইনজেকশন নেওয়ার সিদ্ধান্ত নেয়। 3 মাস অন্তর অন্তর এসে ইনজেকশন দিয়ে গেলে 3 মাস নিরাপদে থাকবে, এটাই তার কাছে সুবিধার মনে হয়। পরে সেখানেই সে ইনজেকশন গ্রহণ করে। রুমা, কত টাকা দিতে হবে? স্বাস্থ্যকর্মী, লাগবে না, বিদেশি সংস্থা এগুলো আমাদের ফ্রি বিতরণ করে। রুমা খুব খুশি হয়। তারপরেও চা নাস্তা করার জন্য 100 টাকার একটি নোট স্বাস্থ্যকর্মী আপাকে দিয়ে আসে এবং বাড়িতে খুব খুশি মনে প্রবেশ করে। শাহেদ, কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? উনি কি বললেন? রুমা, 3 মাস মেয়াদের ইনজেকশন নিলাম, 3 মাস একেবারে নিরাপদে থাকবো, কোন টেনশন নাই, তাই একটু খুশি লাগতেছে। শাহেদ পাশ প্রতিক্রিয়ার কথা কিচ্ছু বলছে। রুমা, তেমন কিছু হবে না, বলছে কিছু সময় মাথা ঘোরাতে পারে, হাইজে একটু প্রবলেম দেখা দিতে পারে, এগুলো তেমন প্রভাব ফেলবে না। শাহেদ, ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। রুমা, বিকালবেলা তারা তাদের বাড়ি, রুমার শ্বশুর বাড়ি ফিরে আসে। খুব সুন্দরভাবে কাটছে শাহেদ আর রুমার দাম্পত্য জীবন। মাঝে মাঝে রুমা মাথা ধরা অস্বস্তি লাগলেও নিজেকে মানিয়ে নেয়। 2 মাস পর রুমা খেয়াল করে তার মাথা ধরাটা আগের থেকে কিছুটা বেড়ে গেছে। নির্দিষ্ট সময়ে হাইজ হচ্ছে না। আগে রক্তস্রাব প্রবলেম না থাকলেও এখন মাঝে মাঝে দেয়। কেমন জানি শরীরটা দুর্বলতা ও অস্বস্তি লাগে। মেজাজটাও কেমন খিটখিটে লাগে। শাশুড়ি কিছু একটা বললেই উনাকে 2-1টা কথা শুনিয়ে দিতে মন চায়, কিন্তু নিজেকে অনেক কষ্টে দমিয়ে রাখে। আগের মতো সহবাস করার ইচ্ছে জাগে না, বরং শাহেদ ডাকলেও কেমন জানি অনাগ্রহী ভাব আসে। এই নিয়ে রুমা খুব চিন্তিত। রুমা একদিন রুমে অন্য মনস্ক হয়ে বসে কি যেন চিন্তা করে। শাহেদ, তোমার কোন সমস্যা হচ্ছে? রুমা, কই না তো, কেন? শাহেদ, আগে নিজ থেকেই আমার কাছে আসতে, এখন কেমন জানি আমি ডাকলেও বিরক্ত অনুভব করো। এতদিন এসব সমস্যার কথা না বললেও ওই দিন রুমা শাহেদকে নিজের শরীর খারাপ, দুর্বলতা, অস্বস্তি লাগা ইত্যাদির কথা খুলে বলে। শাহেদ, তুমি এতদিন আমাকে এইগুলো বলো নাই কেন? রুমা, আমি ভাবছি প্রথম মাসে এমন একটু আত্ম হবে, পরে ঠিক হয়ে যাবে, তাই বলিনি। কিন্তু দ্বিতীয় মাসে মনে হচ্ছে যেন প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে। শাহেদ, আমার মনে হয় ইনজেকশন তোমার শরীরের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আমরা বরং কোন গাইনি স্পেশালিস্ট ডাক্তার দেখাই এবং ওনার থেকে পরামর্শ নিই। রুমা তাতে সম্মতি জানায়। পরের দিন বিকাল বেলা তারা গাইনি স্পেশালিস্ট এর কাছে যায়। ডাক্তার রুমার বিয়ের আগেও পরের এই 2 মাস সম্পর্কে খুঁটিনাটি অনেক প্রশ্ন করেন। রুমা সব প্রশ্নের উত্তর দেয়। ডাক্তার, সব বুঝলাম। দেখুন, আপনি অলরেডি ডিপোপ্রোভেরা ইনজেকশন গ্রহণ করেছেন এবং আপনি উপলব্ধি করেছেন যে এটা আপনার শরীরের সাথে ম্যাচ করছে না। আবার আপনার ছোট থাকতেই মাইগ্রেনে, মাথা ধরার প্রবলেম আছে। তাছাড়া বয়সের তুলনায় আপনার রক্তচাপ একটু বেশি। আপনার জন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণটা ঝুঁকিযুক্ত। তাই আমার মনে হয় আপনি এখন সন্তান নিয়ে নিলেই ভালো। আপনার বয়স যত বাড়বে আপনার জন্য কনসিভ করা তত ঝুঁকিপূর্ণ হবে। রুমা, ম্যাম, আমি আরো 2 বছর পর কনসিভ করতে চাই। আমার পক্ষে এখন কনসিভ করা সম্ভব না। ডাক্তার, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমার পক্ষে আপনাকে জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি সাজেস্ট করা সম্ভব নয়। রুমা, দেখুন না, কিছু একটা করা যায় কিনা। ডাক্তার, সরি, আমার পক্ষে সম্ভব না। তবে আপনার স্বামী বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারে। রুমা, উনি বলেছেন উনি কোন পদ্ধতি গ্রহণ করতে ইচ্ছুক না। ডাক্তার, তাহলে আমার পক্ষে আর কিছুই করার নাই। অনেকবার রিকোয়েস্ট করার পর ডাক্তার যখন সাজেস্ট করতে নারাজ, তখন কিছুটা রাগ ভাব নিয়েই চেম্বার থেকে রুমা বের হয়ে যায়। শাহেদ চেম্বারে কিছু না বললেও বাড়ি এসে রুমার সাথে রাগারাগি শুরু করে। শাহেদ, ডাক্তার কি বললো শুনলে তো? যত তাড়াতাড়ি তুমি কনসিভ করবে তোমার জন্যই ততই ভালো। রুমা, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি অনার্স শেষ করার আগে কনসিভ করছি না, ব্যাস শেষ। শাহেদ রাগ করে ঘর থেকে চলে যায়।
কয়েকদিন রুমার সাথে শাহেদ তেমন কথাবার্তা বলেনি। কয়েকদিন পর রুমা এই পত্রিকাটি দেখেন। শাহেদ কি এখানে? রুমা এই পিলটি নিয়ে আসবেন, আমি এবার এটা সেবন করব। শাহেদ, তোমার মাথা কি ঠিক আছে? ডাক্তার কি বলল মনে নেই? তোমার মাইগ্রেনে প্রবলেম আছে, তোমাকে পিল খেতে নিষেধ করেছে। রুমা, হারে ডাক্তাররা এমন অনেক কিছুই বলে। এই দেখুন, এখানে লেখা আছে যেন বেলি ফুলের নরম ছোঁয়া। শাহেদ, ডাক্তারের থেকে বেশি বুঝো নাকি? রুমা, আপনি আনবেন কিনা বলেন, না হয় কাল আমি কলেজ থেকে নিয়ে আসব। শাহেদ, আমি এসব আনতে পারবো না। রুমা, ঠিক আছে, আপনাকে আনতে হবে না, আমি আসতেই নিয়ে আসব। শাহেদ, নিজে নিজে ডাক্তারি করছো, পরে যদি কোন সমস্যা হয় এর ফল কিন্তু ভালো হবে না। তারপর শাহেদ রাগ করে খাটে গিয়ে অন্য পাশ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন রুমা কলেজ থেকে আসার সময় ফার্মেসি থেকে ওই পিলটি নিয়ে আসে এবং হাইজ শুরু হওয়ার প্রথম দিন থেকে খাওয়া শুরু করে। কয়েকদিন খাওয়ার পর রুমা লক্ষ্য করে এত বেলি ফুলের নরম ছোঁয়া নয়, এই তো যেন বড়ই গাছের নরম ছোঁয়া। পিল খাওয়ার পর থেকে রুমা খেয়াল করে সে চোখে ঝাপসা দেখা শুরু করে। সারাদিন ডিপ্রেশনে ভুগে মাথা ঘুরে, কিছুদিন অন্তর অন্তর তলপেটে ব্যথা করে, রক্তস্রাবের পরিমাণ বাড়তেই থাকে, মাঝে মাঝে ব্রেস্টে ব্যথা করে, কেমন জানি বমি বমি ভাব থাকে, মেজাজ খিটখিটে থাকে। মাঝে মাঝে শাশুড়ির মুখের উপর দুই একটি কথা বলে দেয়। দেখতে দেখতে রুমার তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। অনেক কষ্ট করে রুমা পরীক্ষায় অংশগ্রহণ করে, কারণ পিলের পাশ প্রতিক্রিয়ার কারণে তাকে অনেক কষ্টে পড়ায় মন বসাতে হয়েছে। এসবের মাঝেও নিজের জিদের উপর অটল থেকে রুমা পরীক্ষা দেয় এবং সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়। শাশুড়ির সাথে রুমার এখন আর ভালো সম্পর্ক নাই, কোন রকম সম্পর্ক বিদ্যমান, মাঝে মধ্যে কথা কাটাকাটিও হয়। এই নিয়ে শাহেদ কিচ্ছু বললে শাহেদের সাথে অনেক তর্ক করে, তাই শাহেদের সাথেও তেমন আর ভালো সম্পর্ক নাই। শাহেদের ইচ্ছে হলে নিজের চাহিদা পূরণ করে, আর ইচ্ছে না হলে অন্যদিকে ফিরে ঘুমিয়ে যায়। রুমার তো নিজের চাহিদা অনেক আগেই হ্রাস পায়, ওজন বেড়ে গিয়ে আগের থেকে অনেক মোটা হয়ে যায়। দিন দিন রক্তস্রাবের পরিমাণ বাড়তেই থাকে। শাহেদ বকা দিবে, এই ভেবে শাহেদ কেউ এসব ব্যাপারে কিচ্ছু বলে না। নিজে নিজে ফার্মাসিস্টের পরামর্শে রক্তস্রাব বন্ধ হওয়ার জন্য টানে এক্সামে গেছে। গ্রুপের ওষুধ এনে খায়, ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে, আবার কয়েকদিন পর আবার দেখা দেয়। এভাবে এলোমেলো শাহেদ আর রুমার সংসার চলছে। দেখতে দেখতে রুমার ফাইনাল ইয়ার চলে আসে। রুমা পড়ালেখার প্রতি বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু নানা ধরনের সমস্যার কারণে পড়ালেখায় ঠিক মতো মন বসাতে পারে না। কেমন আশ্বস্তি আশ্বস্তি লাগে, পড়তে বসলে মাথা ব্যথা বেড়ে যায়। তারপরেও মনের বিরুদ্ধে যুদ্ধ করে কষ্ট করে সে পরীক্ষা দেয়। যেদিন পরীক্ষা তার শেষ হয় সেদিন রুমা খুব খুশি হয়। নিজের ইচ্ছা ছিল অনার্স কমপ্লিট করবে, আজ তা শেষ করেছে। রাতে খাবারের পর রুমে এসে রুমা নিজের মন মতো করে সাজগোজ করে, আকর্ষণী জামা গায়ে দেয়। শাহেদ, কি ব্যাপার, আজ সূর্য কোন দিক থেকে উঠল? আজ দেখি রুমা ম্যাডাম সাজগোজ করছে। রুমা, কেন, আমি কি সাজগোজ করতে পারি না? শাহেদ, ঠিক তা না, বিগত কয়েক মাসে তো কোন অনুষ্ঠান ছাড়া এমন সাজতেন দেখি নাই। রুমা, আজ আমার পরীক্ষা শেষ হয়েছে, এখন আমি সন্তান নিতে ইচ্ছুক। আজ থেকে আর পিল খাবো না, আমি মা হতে চাই, দিবেন সেই সুযোগ আমায়। শাহেদ, আপনি কি হতে চান? এই বলে কেমন আক্রমণাত্মক ভাবে শাহেদ রুমার দিকে এগোতে থাকে। রুমা কিছুটা ভয় পেয়ে পিছনের দিকে পা বাড়ায়। রুমা এক পা পিছনে যায় তো শাহেদ এক পা রুমার দিকে যায়। এক পর্যায়ে রুমার পিঠ দেওয়ালের সাথে ঠেকে যায়। রুমা আর পিছনে যেতে পারছে না। শাহেদ আস্তে আস্তে একেবারে রুমার সামনে চলে আসে। শাহেদ, জানো বিগত কয়েক মাস আমি কত কষ্টে ছিলাম। অফিস থেকে এসে চাইতাম তোমাকে সাজগোজ অবস্থায় দেখতে, যাতে তোমাকে দেখে আমার চোখ শীতল হয়, মনে প্রশান্তি আসে, অফিসের ক্লান্তি সব ভুলতে পারি। কিন্তু তুমি আমায় সে সুযোগ করে দাওনি।
এসে দেখতাম মায়ের সাথে তর্ক করে গাল ফুলিয়ে বসে আসো। ওইদিকে মা রেগে আছেন আর এই দিকে বউ রেগে আছে। এই দৃশ্যটা একটা ছেলের জন্য কত মারাত্মক কষ্টকর যেন। কত কষ্ট লুকিয়ে রাখছি এই বুকে। তোমাকে পড়ালেখা করাবো, অনার্স কমপ্লিট করাবো, বিয়ের আগে এই কথা দিয়ে দিয়েছিলাম, তার জন্য তোমাকে অধিক প্রেসার দিতে পারিনি। যাই হোক, আজকে তুমি আমার জন্য সেজেছো, আমি এতেই খুশি। রুমা, ছোটবেলা থেকে আমার জিদটা একটু বেশি। যেটা সিদ্ধান্ত নিই সেটা করেই ছাড়ি। আমার সিদ্ধান্ত ছিল আগে যেভাবেই হোক অনার্স শেষ করব, তারপর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিব। এই জিদের কারণে আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি আমায় ক্ষমা করে দিন। শাহেদ, থাক, এসব কথা বাদ দাও। তুমি আমার জন্য সেজেছো, এতেই আমি অনেক খুশি। আমি এই 2 বছরে কি হয়েছে তা আর মনে রাখতে চাই না। এখন থেকে তোমার কেয়ার আর ভালোবাসা পেতে চাই। রুমা, আই লাভ ইউ। শাহেদ, আই লাভ ইউ টু। সকালে রুমা রান্নাঘরে যায়। সেখানে আগ থেকেই রুমার শাশুড়ি নাস্তা বানাচ্ছিল। রুমা, মা, একটা কথা বলি। শাশুড়ি, হুম বলো, আমি শুনতেছি। রুটি বানাতে বানাতে। রুমা, ছোটবেলা থেকেই আমার জিদ একটু বেশি। এই জিদের কারণে এতদিন আপনার সাথে অনেক তর্ক করে ফেলছি, আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। কান্না কণ্ঠে কথাগুলো বলতে রুমা তার শাশুড়ির পা ধরে ফেলে। শাশুড়ি, আরে আরে, পা ধরছিস কেন? বাছা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। বাছা। রুমা, না, আগে বলুন আপনি আমায় মাফ করে দিছেন। শাশুড়ি, এটা বুঝি মুখে বলতে হবে? আমার আচরণে বুঝিস নাই? তোর উপর আমার কোন রাগ নাই? এবার পাটা ছাড়। রুমা, না, মা, আপনি মুখেও বলুন আমায় মাফ করে দিছেন। শাশুড়ি, আচ্ছা বাবা, এই মুখেও বললাম তোকে মাফ করে দিছি। তারপর রুমা পা ছেড়ে দেয়। তার শাশুড়ি তাকে দাঁড় করিয়ে মাথার উপর হাত বুলিয়ে দেয়। শাশুড়ি, এই বয়সে একা আর থাকতে ভালো লাগে না। বড় ছেলেটাও নাতি নিয়ে বিদেশ থাকে, আসতে বললেও আসে না। এবার যদি তুই আমাকে একটা নাতি নাতনি উপহার দিতি, তাহলে তাকে নিয়ে সময় কাটাতাম। রুমা শাশুড়ির কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে এবং মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায়। খুব সুন্দরভাবে রুমা আর শাহেদের নতুন ভাবে সংসার চলছে। বিয়ের প্রথম কয়েকদিনের মতো এখন তাদের মাঝে আবার সেই প্রেম ভালোবাসা জেগে উঠেছে। শাহেদ অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে রুমাকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসে। এখন প্রতিটা নতুন ভোর যেন রুমা আর শাহেদের নতুন এক স্বপ্ন। পিল খাওয়া ছেড়ে দেওয়ায় আস্তে আস্তে পাশ প্রতিক্রিয়াগুলোও চলে যায়। এখন সব কাজ সুন্দরভাবেই রুমা করতে পারে। শাশুড়ির সাথে এখন খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। শাশুড়িকে এখন আর তেমন আর কাজ করতে দেয় না, বরং অবসর সময় শাশুড়ির সাথে গল্প করে। দিন দিন শাহেদের সাথে আর শাশুড়ির সাথে রুমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর রুমার মাঝে একটা চিন্তা কাজ করে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। একদিন রুমা বসে বসে চিন্তামগ্নে আছে, এমন সময় শাহেদ রুমে প্রবেশ করে। শাহেদ পিছন থেকে রুমাকে জড়িয়ে ধরে। রুমাকে, ও আপনি কখন আসলেন? আজ এত তাড়াতাড়ি? শাহেদ, আজ স্যারের মেয়ে হয়েছে, তাই সবাইকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে। যখন রুমা শুনছে স্যারের মেয়ে হয়েছে, তখন রুমার পেটের ভিতর মোচড় দিয়ে ওঠে। তারপরে শাহেদকে বুঝতে না দিয়ে হাসি মুখে। শাহেদ, আচ্ছা, ফ্রেশ হয়নি, আমি খাবারের ব্যবস্থা করছি। অন্যদিন শাহেদ অফিস থেকে আসলে রুমা অনেকক্ষণ শাহেদের সাথে প্রেম ভালোবাসা দুষ্টামি করত, কিন্তু আজ কেমন জানি শাহেদের কাছে মনে হলো রুমার মন খারাপ। শাহেদ, শুনো। রুমা, জি। তারপর শাহেদ রুমাকে নিয়ে মুখোমুখি হয়ে খাটে বসে। শাহেদ, কোনো সমস্যা? রুমা, কই কিছু না তো। শাহেদ, আমার কাছে কথা লুকাচ্ছ কেন? বলো কি হয়েছে? রুমা, আসলে কি জানেন, পিল খাওয়া ছেড়ে দিচ্ছি আজ 6 মাসের বেশি হবে।
কিন্তু এখনো তো কিচ্ছু বুঝতেছি না। শাহেদ, শুনেছি পিল খাওয়া ছেড়ে দিলেও নাকি এর প্রতিক্রিয়া আরো কয়েক মাস থাকে। তাই হয়তো এমন হচ্ছে। টেনশন করবেন না, কাল বিকালে না হয় ডাক্তারের কাছে যাব। রুমা মাথা নেড়ে সম্মতি জানায়। পরের দিন তারা ডাক্তারের কাছে যায়। রুমা ডাক্তারকে বিস্তারিত সব কথা খুলে বলে। তারপর ডাক্তার কয়েকটি টেস্ট দেয়। রুমা টেস্টগুলো করিয়ে নেয়। 2 দিন পর রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে এবং ডাক্তারকে রিপোর্টগুলো হাতে দেয়। ডাক্তার, আচ্ছা, আপনি তো নিয়মিত পিল খেতেন। এই পিল কি আপনাকে কেউ সাজেস্ট করেছে, নাকি নিজ থেকে খেয়েছেন? আর ইমার্জেন্সি পিল কি কখনো সেবন করেছেন? রুমা পত্রিকায় বেলি ফুলের নরম ছোঁয়া অ্যাড দেখে ওই পিল নিজে নিজে কিনে খেয়েছি। মাথা নিচু করে। আর মাঝে মাঝে 2-3 দিন পিল খেতে ভুলে গেলে ইমার্জেন্সি পিল খেয়েছি। তা বেশি না, দিনের 4 বার হবে। ডাক্তার, একটা ইমার্জেন্সি পিল একটা মেয়ের পুরো জীবন শেষ করে দিতে পারে। আর আপনি দিনের 4 বার সেবন করার পরও বলছেন তা বেশি না। একটু উচ্চ আওয়াজে। শাহেদ, তুমি আবার কখন ইমার্জেন্সি পিল খেয়েছো? কই, আমাকে তো কিচ্ছু বলনি। রুমা, আপনি বকা দিবেন তাই কিচ্ছু বলেনি। মাথা নিচে রেখে। ডাক্তার, জীবনের সবচেয়ে বড় ভুল এটাই করেছেন। শাহেদ, কি হয়েছে ম্যাম? কিছুক্ষণ নীরব থাকার পর। ডাক্তার, আপনার স্ত্রী দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন করায় আপনার স্ত্রীর 2টা ফেলোপিন টিউব নষ্ট হয়ে গেছে। সাথে ইমার্জেন্সি পিল টিউবগুলো নষ্ট করতে যথেষ্ট ভূমিকা পালন করছে। আমি দুঃখিত, এই টিউবগুলো নষ্ট হওয়ায় আপনার স্ত্রী আর মা হতে পারবে না। ডাক্তারের কথা শোনার পর রুমা আর শাহেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। রুমা কোনভাবেই কথাগুলো মেনে নিতে পারছে না। সে কান্না করা শুরু করে। ডাক্তার, দেখুন, কান্না করে কি লাভ হবে? আল্লাহকে বলুন, উনি চাইলে সম্ভব। তবে আমাদের কাছে আর কোন চিকিৎসা নাই, একমাত্র উনি পারে এর সমাধান দিতে। রুমার কান্না যেন থামছেই না। শাহেদ অনেক কষ্টে রুমাকে বুঝিয়ে শুনিয়ে আরো বড় ডাক্তার দেখাবে, উন্নত চিকিৎসা করাবে, এই সেই বুঝিয়ে চেম্বার থেকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর রুমার কান্না তো আরো বেড়ে যায়। রুমার প্রতি শাহেদের রাগ উঠলেও নিজের রাগকে কন্ট্রোল করে রুমাকে সান্ত্বনা দেয়। পরে আরো কয়েক গাইনি স্পেশালিস্ট এর সাথে তারা সাক্ষাৎ করে। তারা সব ডাক্তার তাদের হতাশ করে। রুমা এখন ঘরে নির্জনে বসে বসে থাকে। তেমন কারোর সাথে কোন কথা বলে না, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। শাহেদ, এভাবে ঘরে বসে থাকতে থাকতে তো অসুস্থ হয়ে যাবে। চলো ছাদে যাই, মুক্ত আকাশে হাত দুটো মেলে দিই, প্রাণ ভরে নিঃশ্বাস নিই। প্রথমে রুমা রাজি না হলেও শাহেদ বারবার বলাতে রুমা রাজি হয়। তারপর তারা ছাদে যায়। চাঁদের আলো ও মৃদু বাজছে, 2 জন দাঁড়িয়ে থাকে। রুমা, একটা আবদার করব, রাখবেন? শাহেদ, অবশ্যই বলো। রুমা, আপনি আরেকটা বিয়ে করেন। রুমার আবদারে শাহেদ হতভম্ব হয়ে যায়। শাহেদ, হঠাৎ এই ধরনের আবদার? রুমা, কেন এই আবদার তা নিশ্চয় আপনি বুঝতে পারছেন। শাহেদ, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি তোমাকে নিয়ে বাকিটা জীবন কাটাতে চাই। রুমা, পাগলামি করবেন না। মায়ের অনেক দিনের স্বপ্ন নাতি নাতিনদের নিয়ে খেলাধুলা করবে, তাদের সাথে সময় কাটাবে। সেই স্বপ্ন আমি ধূলিসাৎ করে দিছি। এমনিতেই বিয়ের পর থেকে ওনাকে অনেক কষ্ট দিচ্ছি, আর কষ্ট দিতে চায় না। আপনি আরেকটা বিয়ে করুন প্লিজ। শাহেদ, আচ্ছা, একটা বালক সন্তান নিলেই তো হয়, যাকে আমরা নিজেদের সন্তান ভেবে লালন পালন করে বড় করব। শাহেদের কথায় রুমা সম্মতি জানায়। তারপর তারা আরো কিছুক্ষণ চাঁদের আলো ও মৃদু বাতাস উপভোগ করে ঘরে চলে আসে। অনেকদিন খোঁজাখুঁজি করার পর শাহেদ একদিন একটি 2-2.5 বছরের একটি মেয়ে বাড়িতে নিয়ে আসে। মেয়েকে পেয়ে তো রুমা খুব খুশি, নিজের কোলে টেনে নেয়। কিন্তু মেয়েটি কেমন জানি রুমার কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। রুমা প্রথমে কষ্ট পেলেও নিজেকে নিজে এই বলে সান্ত্বনা দেয় যে আজ এসেছে নতুন জায়গায়, নতুন পরিবেশ, নতুন মানুষ, তাই হয়তো এমন করছে।
আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো রুমার শাশুড়ি কোনভাবেই বালক সন্তান মেনে নিচ্ছে না। শাহেদ আর রুমা অনেক বোঝানোর চেষ্টা করলো, তাতেও কাজ হচ্ছে না। শাহেদ, ও মা, আপনি বোঝার চেষ্টা করেন। ওর তো মা ডাকার শোনার ইচ্ছে জাগে। আমার তো বাবা ডাক শুনতে মন চায়। এখন আল্লাহ যদি না দেয় তাহলে আমাদের কি কিছু করার আছে? শাহেদের মা, আল্লাহ যদি না দেয় মানে? আজ পর্যন্ত আল্লাহর কাছে কখনো নামাজ পড়ে সন্তান চেয়েছিস? জুমাত ছাড়া তো তোকে মসজিদে যেতে দেখি না। সন্তানের আশায় কখনো গভীর রাতে হাত তুলছিস? শাহেদ, না মানে এ মানে? শাহেদের মা, কি এ মানে করছস? তোদের বিয়ে হয়েছে কয় বছর হয়েছে? শাহেদ, আপনি জানেন না? শাহেদের মা, জানি, তারপরেও তোর মুখ থেকে শুনতে চাই। শাহেদ, 3 বছর বা তার বেশি হবে। শাহেদের মা, মাত্র 3 বছরেতেই তোরা হতাশ? এখনো অনেক সময় আছে, নিজেরা আল্লাহর দিকে ফিরে আয় আর আল্লাহর কাছে সন্তানের জন্য ফরিয়াদ কর। শাহেদ, মা, ডাক্তার বলেছেন রুমা আর কখনো মা হতে পারবে না। শাহেদের মা, তো সন্তান দিবেন আল্লাহ, ডাক্তার না। আল্লাহ চাইলে এখান থেকেও সন্তান হবে ইনশাআল্লাহ। শাহেদ, আচ্ছা মা, আমরা চেষ্টা চালিয়ে যাব। সাথে কেউ রেখে দিই? শাহেদের মা, না, একে রেখে দিলে তোরা আল্লাহর দিকে ফিরবি না। একে ছাড়া একা থাক, তাহলে সন্তানের কষ্ট বুঝবি আর আল্লাহকে বারবার বলবি। শাহেদ, মা, আপনি বুঝার চেষ্টা করেন। শাহেদের মা, আমি আর কিচ্ছু বুঝিতে চাই না। এই মেয়ে এই বাড়িতে থাকবে না, ব্যাস শেষ। কথাগুলো একটু উচ্চ আওয়াজে বলে শাহেদের মা ওনার রুমা চলে যায়। রুমা এতক্ষণ দাঁড়িয়ে থেকে মা ছেলের কথাগুলো শুনল। তার শাশুড়ি যখন ওনার রুমে চলে যায় তখন কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। শাহেদ হতাশ হয়ে বাচ্চা নিয়ে আবার ফিরে যায় এবং বাচ্চার পরিবারের কাছে পৌঁছে দেয়। রাতে শাহেদ ঘরে ফিরে দেখে রুমা খাটের উপর মুখ ফুলিয়ে বসে আসে। শাহেদ খাটে গিয়ে ওর পাশে গিয়ে বসে রুমার কাঁধের উপর হাত রাখে। রুমা একটু নাড়া দিয়ে হাত ফেলে দেয়। শাহেদ, একটু বোঝার চেষ্টা করো। মা যা বলেছেন আমাদের ভালোর জন্যই বলছেন। আসলেই তো সত্য। আমরা কি কখনো নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছি? আমরা তো তার কাছে চাই নাই, তাহলে পাবো কিভাবে? তারপর শাহেদ রুমাকে আরো অনেক কথা বলে সান্ত্বনা দেয় এবং নতুন করে ইসলাম মোতাবেক চলার জন্য অনুপ্রেরণা দেয়। তারপর তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে রুমার ডাকে শাহেদের ঘুম ভাঙে। রুমা, হেই উঠেন, উঠেন। শাহেদ, কি হয়েছে? এত ভোরবেলা ডাকতেছ কেন? আজ শুক্রবার, জানো না? রুমা, বারে ভুলে গেছ সবকিছু। আজ থেকে না আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, ইসলাম মোতাবেক চলব। শাহেদ, ইস, ভুলে গেছিলাম, লাফ দিয়ে ওঠে। তারপর শাহেদ অজু করে মসজিদে চলে যায়। রুমা অজু করে নিজের রুমে নামাজ পড়ে। অনেকদিন নামাজ পড়াতে রুমার কাছে খুব ভালো লাগে। নিজেকে কেমন জানি হালকা হালকা মনে হচ্ছে। নামাজ পড়ার পর আলমারির উপর থেকে কুরআন মজিদটা হাতে নেয়। গিলাফের উপর ময়লার স্তূপ পড়ে গেছে। রুমা গিলাফকে ছাড়িয়ে নিয়ে তা ধৌত করার জন্য আলাদা করে রাখে এবং সূরা ইয়াসিন পাঠ করে। অনেকদিন না পড়তে পড়তে আজ পাঠ করতে রুমার অনেক কষ্ট হয়। অনেক থেকে থেকে পাঠ করে। শাহেদ নামাজ পড়ে এসে রুমার সাথে বসে বসে রুমার তেলাওয়াত শ্রবণ করে। তারপর শাহেদ একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাতে যায় আর রুমা নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। রুমার কাছে আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে। নাস্তা বানিয়ে শাশুড়ি সহ শাহেদকে ডেকে নিয়ে নাস্তা করে নেয়। তারপর একটু বিশ্রাম নিয়ে দুপুরের রান্নার কাজে লেগে যায়। শাশুড়ি তাকে সাহায্য করে, যদিও রুমা ওনাকে বারবার কাজ করতে নিষেধ করে। দুপুরে শাহেদ জুমার নামাজ পড়ে আসলে সবাই একসাথে দুপুরের ভাত খায়। তারপর শাহেদ আর রুমা তাদের রুমে যায়। রুমা, আমার কাছে আজকে খুব ভালো লাগছে। আসলে নামাজ পড়লে যে মনে খুব প্রফুল্লতা আসে তা আজ নিজে অনুধাবন করতে পারছি। শাহেদ, ঠিক বলছো।
আমার কাছেও খুব ভালো লাগছে রুমা। আমি নিয়ত করেছি আজ থেকে নিয়মিত ইসলাম মোতাবেক চলব। আপনি একটা কাজ করতে পারবেন? শাহেদ, জি বলো। রুমা, আজ বিকাল বেলা বাহিরে গেলে আমার জন্য কিছু ইসলামিক বই নিয়ে আসেন, যাতে আমি আস্তে আস্তে ইসলাম সম্পর্কে জানতে পারি এবং তা মোতাবেক চলতে পারি। শাহেদ, ঠিক আছে। তারপর শাহেদ রুমার কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে যায়। আসরের নামাজের পরে শাহেদ লাইব্রেরি থেকে অনেকগুলো ইসলামিক বই নিয়ে আসে। খুব সুন্দরভাবেই তাদের সংসার চলছে। রুমা সময় পেলে কিতাবগুলো পড়ে। ফেসবুকে অনেক দিনই গ্রুপে পেজে অ্যাড হয়। অনেক দিনই বোনের সাথে পরিচয় হয়। কোন কিছু বুঝতে সমস্যা হলে দিনই বোন বা গ্রুপ থেকে পরামর্শ নেয়। এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ ও সালাতুল হাজত নামাজও আদায় করে। শাহেদকেও ইসলাম মোতাবেক চলার জন্য উৎসাহ প্রদান করে। একদিন ফেসবুকে একটি আয়াত দেখে রুমার বুঝতে একটু সমস্যা হলো। তাই রুমা আয়াতটি কপি করে একদিনই বোনের কাছে পাঠিয়ে দেয়। আয়াতটি হলো, যদি তোমরা শুকরিয়া আদায় কর তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার শাস্তি বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 07। রুমা, আসসালামু আলাইকুম বোন। আয়াতটির দ্বারা কি বুঝাইল যদি একটু বুঝিয়ে দিতেন? তিনি বোন, ওয়ালাইকুম আসসালাম। আসলে বোন, আল্লাহ পাক আমাদেরকে অনেক নেয়ামত দান করেছে, যেমন পানি, আলো, বাতাস, স্বামী, সন্তান, মা, বাবা, ইবাদত করার যোগ্যতা ইত্যাদি। এগুলো কিন্তু আল্লাহ আমাদেরকে নেয়ামত হিসেবে দান করেছে। তাই আল্লাহ ঘোষণা দিচ্ছে, আমরা এসব নিয়ামত গ্রহণ করার পর যদি নেয়ামতের শকর আদায় করি তাহলে আমাদেরকে নেয়ামত আরো বাড়িয়ে দিবে। আর যদি নেয়ামত গ্রহণ করার পর আমরা নেয়ামতের শকর আদায় না করে অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহর আযাব অনেক কঠিন, তা বলেছেন। অর্থাৎ উনি আমাদেরকে অনেক কঠিন শাস্তি দিবে। তা দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় হতে পারে। রুমাও, জাকিল্লা বোন। তিনি বোন, ওয়াকি। একটা কথা বলি বোন, যদি কিছু না মনে করেন। রুমাহ, না নাকি মনে করব? আপনি তো যা বলেন আমার ভালোর জন্যই বলেন। আপনি আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছেন, বলুন না কি বলবেন? তিনি বোন, আসলে কি জানেন বোন, পৃথিবীতে প্রত্যেক মেয়ের মা ডাক শোনার খুব ইচ্ছে। আর এই নিয়ামত আল্লাহ আমাদেরকে বিবাহের সাথে সাথে দান করেন। আমাদের উচিত আল্লাহর দেওয়া নেয়ামতকে কাজে লাগিয়ে সন্তান নিয়ে তার শকর আদায় করা। কিন্তু আদৌ কি আমরা করি? মনে কষ্ট নিবেন না বোন, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আপনি তো আমাকে আপনার ব্যাপারে সবকিছু বলেছেন, তাই বলছিলাম। রুমাহ, না বোন, আমি কষ্ট পাই নাই। আসলেই তো আমি বিয়ের পর নেয়ামতের নাফরমানি করেছি। আমি সন্তান না নিয়ে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পিল সেবন করেছি, তাই হয়তো আল্লাহ এই নাফরমানির কারণে এর শাস্তি স্বরূপ আমাকে চিরদিনের জন্য মা হওয়া থেকে বঞ্চিত করেছেন। তিনি বোন, না বোন, এভাবে বলবেন না। হতাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন। জানেন তো কষ্টে পড়ে সুখ আছে। তাছাড়া আল্লাহর খাজানায় তো অভাব নাই। আমরা যদি ওইভাবে আল্লাহর কাছে চাইতে পারি তাহলে আল্লাহ আমাদের অবশ্যই যে কোন অসম্ভব কিছুও দান করতে পারেন। আমাদের উচিত সঠিকভাবে ওনার কাছে চাওয়া। রুমা, হুম, ঠিক বলছেন বোন। তারপর তারা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। ওই দিনই রুমাকে অনেক পরামর্শ দেয় এবং নেক সন্তানের জন্য কোরআনে বর্ণিত কতগুলো দোয়া পাঠিয়ে দেয় এবং এগুলো মুখস্থ করে বারবার মোনাজাতে পাঠ করতে বলে। তারপর রুমা পূর্বের গুনাহের জন্য লজ্জিত হয়, ভবিষ্যতে এমন গুনাহ না করার প্রতিজ্ঞায় তওবা করে এবং শাহেদকে নিয়ে তাহাজ্জুদের বিছানায় কান্না করে করে সন্তানের আশায় দোয়া করতেই থাকে। এখন রুমা ধর্ম সংক্রান্ত অনেক কিছুই জানে এবং তা অনুযায়ী আমল করার চেষ্টা করে। তার মন সব সময় প্রফুল্ল থাকে। তবে মাঝে মাঝে মা ডাক না শোনার ক্ষতটা তাকে ব্যথা দেয়। কিন্তু রুমা হাল ছাড়েনি। তার প্রবল বিশ্বাস আল্লাহ তাকে সন্তান দিবি। তাই সে দোয়া ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবাহের 7ম বছরে আল্লাহ তার তওবা এবং দোয়া কবুল করেন। 7ম বছরে রুমা প্রেগন্যান্ট হয়। যখন সে নিশ্চিত হয় যে সে প্রেগন্যান্ট, দৌড়ে গিয়ে যায় নামাজে সেজদায় পড়ে যায়।
এবং আল্লাহর দরবারে শকর আদায় করে। 7 মাস পর তার একটি কন্যা সন্তান হয়। রুমা সহ সবাই খুব খুশি হয়। কন্যা একটু বড় হলে যখন মামা বলে ডাক দেয়, তখন রুমা এক অন্যরকম শান্তি অনুভব করে, যা পৃথিবীর কোনো লেখক, কবি, সাহিত্যিক লিখে বা কথার মাধ্যমে প্রকাশ করতে পারবে না। সমাপ্ত। তথাকথিত সুশীল সমাজের ভ্রান্ত মতবাদের কারণে আজ আমাদের বোনেরা যথাসময়ে সন্তান নেওয়া থেকে বিরত থাকছে। আর এই সুযোগ গ্রহণ করছে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান। তারা লোভনীয় বিভিন্ন অ্যাড দিয়ে আমাদের বোনদের জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি গ্রহণ করতে উৎসাহ দিচ্ছে। কিন্তু এসব পদ্ধতি এক একটি বোনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, বঞ্চিত করছে মা হওয়া থেকে। যথাসময়ে সন্তান গ্রহণ এবং হতাশ না হয়ে আল্লাহর কাছে বারবার চাওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমার এই গল্প।